হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, কাল থেকে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে। আপনাদের ওখানেও কি হচ্ছে? আর জানেন তো, আমাদের এখানে গ্রামের পর গ্রাম মাঠে এখনো পাকা ধান রয়েছে। সব চাষিরা কিন্তু এখনো ধান খামারে তুলতে পারেননি। আমাদেরও ওই একই অবস্থা। এরই মধ্যে বৈশাখের অঝোর বৃষ্টি ঝরে পড়েছে। ফলে কি আর করা, প্রচুর ক্ষতিও হচ্ছে ধানের। তাই ঘরের মধ্যে বসে মতি নন্দীর লেখা এই গল্পটি আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি, শুনতে থাকুন। বৈশাখের অঝোর বৃষ্টি। বাস থেকে নেমে কয়েক পা ছুটে গিয়ে ছাউনিটার নিচে দাঁড়িয়ে দাড়িক বুঝে নিল বাড়ি পর্যন্ত যেতে যেতেই সপসপে হয়ে যাবে। বাসের ঠাসাঠাসির মধ্যে সে টেরই পায়নি বৃষ্টি কতটা জোরে হচ্ছে। এপ্রিলের শেষে যে এরকম বৃষ্টি নামতে পারে খেই বা ভাবতে পেরেছি। দুদিন ধরে আকাশ মেঘলা, ছিটে ফোঁটাও পড়েছে। আজই খবরের কাগজে সে দেখেছি গতকাল যে ঝোড়ো বাতাস বয়ে গেছিল তার উৎস উত্তরপ্রদেশের এক বিচ্ছিন্ন বায়ুপ্রবাহ। সেটা প্রচন্ড বেগে মধ্যপ্রদেশ, উত্তর ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে মণিপুরের দিকে চলে গেছে। এরই প্রভাবে নাকি কলকাতায় ঝড় বৃষ্টি। দাঁড়ি আকাশের দিকে তাকালো, অন্ধকার, বোঝা যাচ্ছে না মেঘের পরিমাণটা কত। রাস্তা বরাবর দুধারে মুখ ফেরালো। আলো এত কম যে মোটরগুলোকে হেডলাইট জ্বালাতে হয়েছে। বৃষ্টির ফোঁটা সে আলোর সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে যাচ্ছে। দারিক মনে মনে ভাবল, ভালোই নেমেছে, খানিকটা না ধরলে বাড়ির দিকে রওনা হওয়া যাবে না। গরমটাও 5-6 ডিগ্রি বোধহয় কমবে। কাল টিভির খবরে তো 38 ডিগ্রি বলেছিল। আকাশ ও রাস্তা থেকে সে ছাউনির নিচে দাঁড়ানো লোকদের ওপর চোখ বোলাতে বোলাতে পকেট থেকে সিগারেট ও দেশলাই বের করলো। রাস্তার আলোটা একই কমজোরি, তাই ছাউনির গায়ে, ফলে ওপর থেকে যে আলো পড়ছে তাতে ছাউনির ভিতরটাই অন্ধকার। জনা 10-12 হবে। বৃষ্টির ছাঁটের জন্য ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে। দাঁড়িয়ে পাশের 2-3 জনের মুখ ছাড়া আর কিছুই দেখতে পেল না। দেখার কোনো দরকারও বোধ করলো না। হঠাৎ পেয়ে যাওয়া বাতলাটা সিগারেট খেতে খেতে চুপচাপ উপভোগ করার এমন সুযোগ সে ছাড়তে রাজি নয়। শীত শীত করছে, করুক। বৈশাখ মাসে এই গা শিরশিরে ঠান্ডা জীবনে কবারই বা আসে। খিদেও পেয়েছে। ছাউনির পেছনের বাড়িটার পাঁচিল ঘেঁষে লোহার চাকা লাগানো রোলের বাক্স গাড়িটা ও রোজই এই সময় থাকে। দাড়ি হতাশ হয়ে মুখ ঘুরিয়ে নিল। মাটন রোল খাওয়া যেত। হাওয়ার জন্য তো বটেই, তাছাড়া দেশলাইটার বারুদটাও ভালো নয়। 4টে কাঠি ব্যবহার করেও সে সিগারেট ধরাতে পারল না। হাওয়া আড়াল করার জন্য সে ছাউনির অন্যদিকে গিয়ে সন্তর্পণে দেশলাইয়ের কাঠি ঘষেই শিখাটা 2 অঞ্জলির আড়াল করে মুখ নিচু করল। জোরে জোরে কয়েকটা টান দিয়ে সিগারেটটা ভালো করে ধরিয়ে নিয়ে সে সবে আত্মপ্রসাদ পাচ্ছে, এমন সময় প্রায় ঘাড়ের কাছে ফিসফিসে স্বর শুনল। তারিক না, চমকে যাওয়ার মতোই ব্যাপারটা। সে সতর্ক ভঙ্গিতে ঘাড় ফিরিয়ে আবছাভাবে একটি মহিলাকে দেখতে পেল এবং কয়েক সেকেন্ড পরে বলল, আমি ভাবলাম কে নাকি। ভয়ে ভয়ে ছিলাম, চিনতে পারবে কিনা। না চেনার কি আছে, একই রকম তো আছো, 6-7 বছর পর বোধহয় দেখা। প্রায় 8। শেষ দেখা। মেট্রো থেকে আমি বেরোচ্ছি আর তুমি ঢুকছো।
তা এদিকে যে? দারিকের হঠাৎই সিগারেট, বৃষ্টি, শিরশিরে হাওয়া ইত্যাদি দ্বিগুণ ভালো লাগতে শুরু করলো। পাশের দুজন লোক মুখ ঘুরিয়ে একবার তাদের দেখল। সকলেই চুপচাপ। শুধু এক বৃদ্ধ কাকে যেন বলল, বর্ষাটা হয়ে চাষের ভালোই হলো। শিল পড়েছে নাকি গ্রামের দিকে, পরশুর কাগজে বেরিয়েছে, আমাদেরও ক্ষতি হবে। দারিকের সিগারেট থেকে ফুলকি উড়ে গেল। তাড়াতাড়ি মুঠোর মধ্যে আগুন আড়াল করে সে ঘুরে দাঁড়ালো মহিলার গা ঘেঁষে। তখন সে নজরটা তীক্ষ্ণ করে যতটা পারা যায় ঘাড়, গলা, বুক দেখে নেবার চেষ্টা করলো। পরশু কাগজে ঘন্টায় 44 কিলোমিটার বাতাসের গতি ছিল লিখেছি। ফসলেরও কিছুটা ক্ষতি হবে। অন্ধকারে কিছুটা বোঝা গেল না নান্দুর স্মৃতিতে সিঁদুর আছে কিনা, হাতে শাখা বা রুলি নেই। দাড়ি কৌতূহল চেপে আবার বলল, এদিকে কোথায়? তোমরা তো মানিকতলার দিকে থাকতে, সেখানেই তো আছো। আছি, আমি এসেছিলাম একজনের বাড়িতে, এই পেছনের রাস্তায়। পিছনের রাস্তাটা সিআইটি রোড, সব বাড়ি নতুন। জমির যা দাম তাতে অবস্থাপন্নরা ছাড়া এখানে বাড়ি করা সম্ভব নয়। কাঠা নাকি লাখ টাকা। আত্মীয়? না, অফিসের এক কলিগ, ছেলের জন্মদিন ছিল। এত তাড়াতাড়ি ফিরছো যে? খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই বুঝি? আছে, আমার ভালো লাগে না নেমন্তন্ন বাড়িতে খেতে, গা গুলোয়। হাই ব্লাড সুগারের দোহাই দিয়ে বেরিয়ে পড়েছি। দই মিষ্টিও খেতে বলেনি? ডায়াবেটিসের দই মিষ্টি? তা বটে। কবে ধরলো রোগটা? কিসের রোগ? জীবনে আমার ডায়াবেটিস হয়নি। এইসব না বললে কি ছাড় পাওয়া যায়? নইলে তো অন্তত একটু কিছু মুখে দিতেই হবে বলে ঘ্যানর ঘ্যানর শুরু হয়ে যেত। অবশ্য শুরু প্রায় করেও দিয়েছিল ছেলের মা। ব্যাগ থেকে একটা জেলুসিল বড়ি বার করে টপাস করে মুখের মধ্যে ফেলে বুঝিয়ে দিলাম, খুব সিরিয়াস অসুখ। বড়িটা চিনতে পারেনি এই যা রক্ষে। নান্দু ছোট করে হাসল। দারিকের কাছে শব্দটা পরিচিত লাগলো। ঠিক এমন ভাবেই নান্দু হেসে উঠে তাকে বলেছিল, বিয়েটা তোমার সঙ্গে হলো না যে তাতে কিন্তু দুজনেই বেঁচে গেছি। কিন্তু এসব কথা এখন দারিকের মনে রাখার দরকার নেই। জামশেদপুরে গিয়ে সে পিস্তত ভাইয়ের শালিকে বিয়ে করেছে এবং যথেষ্ট ভালোই আছে। তোমার যদি তাড়া না থাকে তাহলে আমাদের বাড়িতে চলো, এই খুব কাছেই। শুনে নান্দু ইতস্তত করল। না না, আমার একটু আজকে তাড়াতাড়ি ফেরার ছিল, একজনের আসার কথা আছে, অন্য আরেকদিন। তাকে থামিয়ে দিয়ে দারিক বলে উঠল, আমার কাছে আবার ডায়াবেটিস বেদনা। তোমাকে বহু বছর বাড়ির কেউ দেখেনি, দারুণ অবাক হয়ে যাবে। রাস্তার ওপারে 2 মিনিট শুধু, খুব একটা ভিজে যাবে না। এই বলে দারিক জোরে 2 টান দিয়ে ছুঁড়ে ফেললো সিগারেটটা। না, আজ থাক, অন্য আরেকদিন বরং। নান্দুর বাঁ হাতের কনুই ধরে দারিক তাকে টেনে ছাউনির তলা থেকে বের করে পার হবার জন্য রাস্তায় নামলো। টিপ টিপ বৃষ্টি আর বাতাসের বেগ একটুও কমেনি। আরে আরে করছো কি? ভিজে গেলাম যে। রাস্তাটা পার হয়ে যাওয়া বলার বলো। প্রায় ছুটেই রাস্তা পেরিয়ে কাঁচা মাটির ফুটপাথে দুজনে সবে উঠেছে, তখনই উফ বলে নান্দু সামনে ঝুঁকে পড়ল। কি হলো, কি হলো? দারিক উৎকণ্ঠা নিয়ে তাড়াতাড়ি আবার কুনুইটা ধরল। মুচকে গেছে। নান্দু সোজা হয়ে দাঁড়াবার সময় ডান উরুতে হাত রেখে আহ বলে
মুখ বিকৃতি করল। জলে অনেকটা জমি ডুবে তার মধ্যে কয়েকটা ভাঙা ইটের মাথা জেগে রয়েছে। হয়তো ওরই একটার উপর পা পড়ে কাণ্ডটা ঘটল। আস্তে আস্তে পা ফেলে চলো, পারবে তো? দেখি। নান্দু এক পা এগিয়েই উফ বলে উরুতে হাত রেখে দাঁড়িয়ে গেল। মুখে যন্ত্রণা। ডান হাতটা বাড়িয়ে দিল। দারিক হাতটা ধরল। খুব ব্যথা? মাঝখানেক আগে সিঁড়িতে পিছলে পড়ে গিয়েছিলাম, সেই জায়গাটাই মচকালো, তবে খুব বেশি নয়। আর একটুখানি রাস্তা, পারবে না? আমি বরং ধরছি, তুমি আমার হাতে ভর দিয়ে পা ফেলে হাঁটো। বাড়িতে বরফ আর গরম জল দিয়ে 15 মিনিটে ঠিক করে দেব। দারিক বাঁ হাতের বাহু নান্দুর ডান বগলে নিচে রাখলো। ডান হাতের মুঠোয় ওর ডান বাহু ধরল। নান্দু তার দেহভারের অনেকটা দারিকের বাহুতে রেখে পা বাড়াতেই দারিক বিব্রত বোধ করলো একটা ব্যাপারে। নান্দুর দেহভারের সঙ্গে স্তনভারও তার বহন করতে হবে। কিছু কি মনে করবে? সে ভাবতে শুরু করলো। কিন্তু এটা তো আমার পূর্ব পরিকল্পিত নয়। তাছাড়া ফন্দি করে আমি সুযোগ নেবার জন্য হাত ওখানে রাখিনি, নিছকই সেবা করার উদ্দেশ্য। তাছাড়া নান্দু এই সাহায্য প্রত্যাখ্যান করতে চাইলে করতে পারে। এখন আমার যাবতীয় মনোযোগ মচকানো পা এবং যন্ত্রণার দিকেই যে নিবদ্ধ, অন্য কিছুর দিকে নয়, এটাই নান্দুকে বোঝাতে হবে। ও বুঝবে নিশ্চয়ই, কেননা ছোটবেলা থেকে পরস্পরকে চিনি। দুজনেই পাশাপাশি পাড়ার ছেলে মেয়ে। নিজেকে খুব অপরাধী লাগছে। যদি বাড়িতে নিয়ে যাবার জন্য তোমাকে ধরে টেনে না আনতাম, যাবার জন্য ইনসিস্ট না করতাম। ভাগ্যে যা আছে তাই হলো। তুমি অত নিজেকে দোষী ভাবছো কেন? বাহুতে চাপটা একই রকম লাগছে। হাতটা আর একটু উপরের দিকে তুলতে পারলে দারিক ভাবলো সে একটু স্বস্তি পাবে। কিন্তু সেটা করতে গেলে, অর্থাৎ সামান্য নাড়াচাড়া করলেই ব্যাপারটা অন্য অর্থ পেয়ে যাবে। এরপর তার মনে হলো নান্দু কি এটা সম্পর্কে সচেতন? একটা ছাতার নিচে জড়সড় হয়ে দুজন লোক আসছে। তাদের শুনিয়ে দারিক বলল, কষ্ট করে আরেকটু চলো, এসে গেছি প্রায়। লোক দুটি মুখ ফিরিয়ে একবার ওদের দেখল। বাড়ির দরজায় পৌঁছে দারিক জিজ্ঞাসা করল, তোমার বিয়ে হয়েছে? না। সে কি এখনো? তারপর দারিক কলিং বেলের সুইচ টিপল এবং নান্দুর বগলের নিচ থেকে হাতটা সরিয়ে নিল। ছোট বোন মিনু দরজা খুলল। অবাক হয়েছে নান্দুকে দেখছে। তাই দারিক বলল, চিনবি কি তুই? এ হলো নান্দুদি, ঘোষাল পাড়ায় টিভির দোকানটা, তার গায়ের গলিটা দিয়ে গেলেই এদের বাড়ি। ওর দাদা আর আমি একসঙ্গে স্কুলে কলেজে পড়েছি। আমাদের মতো পলাশপুর ছেড়ে এখন কলকাতায় বাস করছি। নান্দু কত বছর হলো? আমি 7 বছর। ভিতর থেকে উকি দিলেন দারিকের মা আর তার সঙ্গে দেবিকা এবং মেজ বোন জিনু। মা, নান্দুর সঙ্গে বাস স্টপে দেখা, ধরে আনলাম। শিগগির গরম জল করো আর ফ্রিজ থেকে বরফ বার করে দাও, ওর পা মুচকে গেছে। এরপর দারিকে 3 বছর আগে কেনা একতলা বাড়িতে নান্দু ঘন্টাখানেক রইল। পায়ের পাতা ঠান্ডা গরম করতে করতে পুরনো দিনের নানা কথা উঠল। দারিক এবং তার মা ছাড়া কেউ নান্দুর সঙ্গে আলাপ চালালো না। তারা এই নান্দুকে দেখেছি, তারাও বয়সেও যথেষ্ট ছোট। দারিকের বাবা 30 বছর আগে অ্যালোপ্যাথি ওষুধের দোকান করেন কলকাতায়। এখন সেটা রমরম করে চলছে বিধান সরণিতে। তিনি দোকান বন্ধ করে বাড়ি ফিরবেন রাত 10টা নাগাদ। মেসোমশাইয়ের সঙ্গে দেখা হলো না। নান্দু বেরোনোর সময় বলল,
রোববার দেখে আসিস। উনি এই দিন একদম বেরোন না। নান্দুকে এগিয়ে দিতে তারিক সঙ্গ নিল। বৃষ্টি ধরে গেছে, কিন্তু রাস্তায় লোক নেই। নান্দু সন্তর্পণে পা ফেলে হাঁটছে। ব্যথাটা কেমন? কমে গেছে অনেক। বাদলের সঙ্গে দেখা হয় না? তোমার হয়? গত বছর একদিন দেখা হয়েছিল। বউকে নিয়ে কোথায় যেন যাচ্ছিল, সঙ্গে মেয়ে। মিনিট খানেক কথা হয়, বেশ ভুঁড়ি হয়েছে। আমার সঙ্গে দেখা হয় না। লাস্ট দেখা ওর বিয়ের 4 দিন আগে হয়েছিল। আর কি লাভ দেখা হয়ে? যা শেষ হয়ে গেছে তা ভুলে যাওয়াই উচিত। ঠিক কথা, কিন্তু তোমারও তো বিয়ে করা দরকার। বয়স তো কত হলো, 31? তোমার দেখছি মনে আছে। থাকবে না? বাবা যখন সম্বন্ধ করলেন তখন আমার 27, তোমার 22। 9 বছর আগের কথা। তুমি বিয়ে পাশ করে তখন ভুলোদার শর্ট হ্যান্ড স্কুলে ভর্তি হয়েছ। নান্দুর মুখে স্মিত হাসি ফুটে উঠল। কি একটা বলতে গিয়েও বলল না। তোমাকে আমরা বিয়েতে নিমন্ত্রণ করেছিলাম, আসনি। কেমন লজ্জা করছিল। আমিও তাই ভাবছিলাম। তাই এবার তুমি বিয়ে করে ভালো? ঠিকঠাক আছে নাকি? ঠিকঠাক মানে? কারুকে করবে বলে? মানে কোনো লোকের সঙ্গে? না না, সেরকম কিছু কারোর সঙ্গে নেই। কথাবার্তা বাস স্টপে দাঁড়িয়েই হচ্ছিল। দারিক জিজ্ঞাসা করলো, চাকরি সেই একই অফিসে করছো? হ্যাঁ, একই অফিস, একই কাজ। আজ প্রায় 7 বছর ধরে। এখন মাঝে মাঝে মনে হয় তখন তোমাকে বারণ না করলেই হতো। দারিক হতভম্ব হয়ে গেল। এখন একথা নান্দু বলছে কেন? বলার মানেটা কি? ছেলের বিয়ে দেবেন বলে পাত্রী খুঁজছিলেন বাবা। খবর পেলেন দেবেন ঘোষালের মেয়ে নন্দিতা বিয়ে পাস করেছি, দেখতে ভালো, তাই সম্বন্ধ করলেন। দেবেন ঘোষাল সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান। মা জিজ্ঞাসা করেন সে রাজি কিনা। দারিক সম্মতি জানিয়ে দেয়। তারপর বিয়েটা হলো না, কারণ নান্দু তার বন্ধু অপর্ণাকে দিয়ে খবর পাঠিয়েছিল দারিক শনিবার শর্ট হ্যান্ড স্কুলের সামনে যেন সন্ধ্যায় অপেক্ষা করে, জরুরি কথা আছে। নান্দু স্কুলে না ঢুকে সঙ্গে নিয়ে কথা বলার জন্য কলেজের দিকে যায়। সন্ধ্যার পর ওদিকটা নির্জন হয়ে যায়। হাঁটতে হাঁটতে নান্দু জানায় তার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। দারিকদা, তুমি তো জানো বাদলকে আমি ভালোবাসি। দারিক বলেছিল, বাহ, আমি কি করে তা জানবো? কানাঘুষো তো হচ্ছেই, তোমার কানে যায়নি? তা একটু কানে এসেছে। কি শুনেছ? তোমাদের কলকাতায় একসঙ্গে সিনেমা হলে গঙ্গার ধারে জু গার্ডেনে দেখা যাচ্ছে। ওদের বাড়িতেও ঘন ঘন যাওটাও। তা এসব গুজব দিয়ে তো কিছু বোঝা যায় না যে তুমি ভালোবাসো বাদলকে। হ্যাঁ, বাসি। ও চাকরি পাচ্ছে এক ওষুধ কোম্পানিতে, এই মাসের মধ্যেই ট্রেনিং, মার্কেটিং সার্ভেয়ারে। বোম্বাই ট্রেনিং এর পর ইস্টার্ন রিজনে কোথাও একটা পোস্টিং হবে, তখন আমরা বিয়ে করব। তোমার বাড়ির লোকরা রাজি? ওরা তো মাহেশ্ব। সেজন্যই তো বাবা মা কেউ রাজি নয়। তা হোক, আমি ওকেই বিয়ে করব। যাত্রা নিয়ে আপত্তি আজকাল কি চলে? সেসব তো অশিক্ষিত মধ্যযুগেও। থামিয়ে দিয়ে দারিক বলে, কিন্তু তোমার বাবা তো এদিকে অনেক দূর এগিয়েছেন। আজ সকালে আমাদের বাড়িতে এসে কথা বলেছেন, আমার ঠিকুঞ্জিটাও নিয়ে গেছেন। দারিকদা, তুমি বরং বলো, হে বিয়েতে তোমার মত নেই। থানা হলে বিচ্ছিরি একটা কাণ্ড হবে। তুমি একমাত্র পারো এখন বন্ধ করতে। রাস্তার মাঝে নান্দু তার হাত দুটো চেপে ধরে মিনতি করেছিল।
দারিক এধার ওধার তাকিয়ে হাত ছাড়িয়ে নিয়ে বলেছিল, ঠিক আছে ঠিক আছে, এ বিয়ে হলে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। কথাটা শোনা মাত্র দারিক তার হৃৎপিণ্ডে ছুঁচ ফোটার মতো যন্ত্রণা বোধ করেছিল। তার সঙ্গে বিয়ে হলে জীবন নষ্ট হয়ে যাবে, এমন কথা যে কোনো পুরুষকে আহত করবে। দারিক শুনে কষ্ট পায়, আহত হয় পৌরুষবোধ এবং অপমানে ঝাঁ ঝাঁ করে ওঠে তার শান্ত স্বভাব। নিজেকে কোনো ক্রমে দমন করে সে বলেছিল, তোমার হবে কিনা জানি না, কিন্তু আমার জীবন যে নষ্ট হবে সেটা 100% শিওর। সুতরাং তুমি নিশ্চিত থাকতে পারো, বিয়ে আমি ভেঙে দিচ্ছি। সেদিন মাথার মধ্যে যে আগুন জ্বলে উঠেছিল সেটা এত বছর পরেও সম্পূর্ণ নিভে গেছে কিনা সে সম্পর্কে দারিক নিজেই নিশ্চিন্ত নয়। তবে দেবিকাকে বিয়েটা যে তাতে প্রচুর ছাই ঢালার কাজ করেছে তাতে সন্দেহ নেই। নান্দুর সঙ্গে পলাশপুরের রাস্তায় মাঝে মধ্যে দেখা হয়েছে। দায় সারা, কেমন আছো, ভালো তো, এই রকম বলে পাশ কাটিয়ে গেছে। একটা ব্যাপারে সে খোঁজ রাখত, নান্দুর বিয়েটা কবে হচ্ছে, কিন্তু কোনোদিনই বিয়ের খবর তার কানে পৌঁছায়নি। দারিক বাদলের ভাইয়ের কাছ থেকে একদিন শুনল তার দাদা ভুবনেশ্বরেই পোস্টিং পেয়েছে। এরপর ট্রেনে নান্দুর সঙ্গে দেখা হয়েছিল। এটা একটা কথা বলার পরে দারিক বলেছিল, ভুবনেশ্বরেই তাহলে বাদল দিনের প্রথম কদম ফুল হয়ে ফুটবে। নান্দু প্রথমে বুঝতে পারেনি, তারপর মুখে লাজুক আভা ছড়িয়ে বলল, বৌদি বুঝি খুব গান শোনাচ্ছে এখন? দারিক বলে, শোনাচ্ছেই তো, তুমি তো একবারও এলে না আমার বউকে দেখতে। নান্দু বলেছিল, যাব, একেবারে বাদল ধারায় ভিজে কদমটি হয়েই যাব। তারপর ছোট্ট শব্দ করে হেসে বলেছিল, তোমার সঙ্গে বিয়েটা হলো না যে, তাতে কিন্তু দুজনেই বেঁচে গেছি। ট্রেনের অনেক যাত্রী মজা পেয়েছিল কথাটা শুনে। নান্দুর কিছু তাতে যায় আসে না, কিন্তু দারিকের মনে হয়েছিল তাকে একজন ব্যর্থ প্রত্যাখ্যাত প্রেমিক হিসাবে লোকগুলি চিনে রেখে দিল। রূঢ় কিছু বলতে গিয়েও সে বলতে পারেনি, বরং বোকার মতো হেসে দায়ে সেরেছিল। তারপর দারিকরা পলাশপুরের পাট প্রায় চুকিয়ে দিয়ে কলকাতায় চলে আসে। সংসার, চাকরি, দুটি পুত্রের জন্ম ইত্যাদির মধ্যে নান্দুকে সে ক্রমশই ভুলে যাচ্ছিল। এরই মধ্যে সে পলাশপুরের এক বন্ধুর কাছ থেকে শুনেছিল বাদল বিয়ে করেছে ভুবনেশ্বরে স্বজাতির এক ধনী ব্যবসায়ীর একমাত্র কন্যাকে। আর নান্দু তাহলে? শুনেই মুখে যেন ঘুষি খাওয়ার মতো অবস্থা হয়েছিল দারিকের। বন্ধুটি জানায়, কলকাতায় দাদা বৌদির সঙ্গে নান্দু থাকে। সে বাড়ির ঠিকানা দারিক জানে, এমনকি কয়লাঘাটায় নন্দুর অফিসটাও। কিন্তু ওর সঙ্গে আর যেন দেখা না হয়, এটাই সে তখন মনে প্রাণে চেয়েছিল। নান্দু তাহলে লজ্জায় পড়ে যাবে। 8 বছরে অনেক শান্ত হয়ে গেছে নান্দু। এখন সে সহজ, স্বচ্ছন্দ এবং বাস্তবের সঙ্গে আপোষ করে নেবার মতো একটা মনও তৈরি করে ফেলেছি। নইলে দারিক দূরের বাসের দিকে তাকিয়ে রুট বোর্ডে নম্বর করার সময় ভাবলো, নইলে এত স্বাভাবিকভাবে কি বলতে পারতো? মাঝে মাঝে মনে হয় তখন তোমাকে বারণ না করলেই হতো। আফসোস করার মতো অবস্থায় তো তুমি পৌঁছাওনি, বিয়ে করার বয়সে তোমার পেরিয়ে যায়নি। দারিক বলতে চেয়েছিল, তোমার শরীরে পুরুষকে উত্তপ্ত করার মতো যথেষ্ট যৌবন আছে, কিন্তু এখন ঠাট্টা করে তা বলাটাও অশোভন লাগবে। যতদিন যাবে নিজেকে একলা নিঃসঙ্গ মনে হবে, তাছাড়া অসুখ বিসুখ, বার্ধক্য, তখন দেখার জন্য তো কাউকে দরকার হবে। এসব কথাই আমি ভাবছি।
নান্দু হাসলো। হাসিটার মধ্যে যে কি ছিল দারিকের বোধগম্য হলো না। নিজের জীবন সম্পর্কে সে একটা মন্তব্য হাসিটার মধ্য দিয়ে করেছে, কিন্তু ভয় পাওয়া, হতাশ হওয়া বা তাচ্ছিল্য জানানোর মতো কিছুই হাসিটা থেকে বেরিয়ে এলো না। শুধুই একটা অর্থহীনতা, যেটা ফোটাতে অত্যন্ত চতুর হওয়া দরকার। তুমি বিয়ে করো নান্দু, এ ব্যাপারে যদি সাহায্য করতে হয় করব, যদি বলো তো। আমার বাস এসে গেল, তোমার অফিসে একদিন যাব, চলি। বাসটা চলে যাবার পর দারিক সিগারেটের প্যাকেট বার করে দেখলো একটা মাত্র রয়েছে, রাতের জন্য দরকার। তাই রাস্তা পার হয়ে সিগারেটের দোকানে এলো। সেখানে শেখরের সঙ্গে দেখা। এই দোকানের সামনেই বছরখানেক আগে অযাচিত দুজনের আলাপ হয় ফুটবল লিগকে কেন্দ্র করে। দুজনেই একই ক্লাবের ভক্ত। যখনই তাদের দেখা হয় কিছুক্ষণ ক্লাব এবং ফুটবল নিয়ে কথা হবেই। এখনো তাই শুরু হলো। কথা বলতে বলতে তারা বৃষ্টি ভেজা আবছা অন্ধকার ফুটপাত ধরে মন্থর ভাবে হাঁটতে হাঁটতে জনবিরল সিআইটি রোডের দিকে কিছুটা এগিয়ে দাঁড়িয়ে পড়ল। দারিক আর একটা সিগারেট ধরালো। সেই সময় সে দেখতে পেল নান্দু দ্রুত হেঁটে আসছে বাস রাস্তার দিক থেকে। কি ব্যাপার? রীতিমতো অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল দারিক। আবার যে ফিরে আসছে? এইদিকেই তো কলিগের বাড়িতে ওর নিমন্ত্রণ ছিল, আর সেটা তো রক্ষা করেই এসেছে। তাহলে আবার সেই দিকেই যাচ্ছে কেন? কিছু ভুলে টুলে ফেলে এসেছে, সেটাই নিতে যাচ্ছে নাকি? দারিক চেঁচিয়ে ডাকতে গিয়েও ডাকলো না। আপনার চেনা কেউ নাকি? শেখর কৌতূহল দেখালো। মনে হচ্ছে। নান্দু বাঁদিকে রাস্তায় ঢুকলো। ওখানে পরপর কয়েকটা নতুন বাড়ি। দারিক তাড়াতাড়ি এগিয়ে রাস্তাটার মুখে এসে তাকিয়ে রইল। তার পেছনে শেখরও। নান্দু কয়েকটা বাড়ি ছাড়িয়ে গিয়ে দোতলা একটা বাড়ির সামনে দাঁড়ালো। কয়েক মুহূর্ত ইতস্তত করে ভেতরে ঢুকে গেল। ওটা সুবিমলদের বাড়ি, আমার বন্ধু হয়, শেখর বলল। সুবিমলকে? কি করে? বিস্ময় চেপে দারিক বলল। বাবার ব্যবসা দেখে, কাঠের আর স্টিল ফার্নিচারের ব্যবসা। আমার সঙ্গে অনেক দিনের আলাপ, সেই কলেজে ঢোকার সময় থেকে। ওরা আছে এখানে 3 বছর, আগে থাকতো ভুবনেশ্বরে। কে কে আছেন বাড়িতে? বাবা মা আর সম্প্রতি দিদি এসে রয়েছে। যে মহিলা এখন ঢুকলেন তাকে আপনি চেনেন নাকি? বোধ হয়। যতদূর মনে হচ্ছে আমাদের পলাশপুরের মেয়ে নন্দিতা। দারিক সতর্ক হয়ে বলল, আচ্ছা, তুমি কি একটু খোঁজ নেবে কেন উনি এসেছেন? ওর সঙ্গে অফিসে চাকরি করেন এমন কেউ কি ওই বাড়িতে আছেন? দারিকদা, আমি যতদূর জানি ও বাড়িতে চাকুরে কোনো লোক নেই। 2 জন মাত্র পুরুষ আর ছেলে, তারা ব্যবসা করে। এ ব্যাপারে আমি শিওর। আচ্ছা, তুমি কি একটু খোঁজ নিও তো বন্ধুর কাছ থেকে এই মহিলাটা কেন এসেছিলেন? আজকেই নিচ্ছি। না না, খুব কিছু বেশি দরকার নেই, এমনকি পরে খোঁজ নিলেও চলবে। দারিক সিগারেট ধরালো। পলাশপুরের এই নন্দিতা মেয়েটি সম্পর্কে সে যে একদমই কৌতূহলী নয়, এটা বোঝাবার জন্যই সে ফুটবল প্রসঙ্গে ফিরে গিয়ে শেখরের সঙ্গে মন্থর ভাবে বাস স্টপের দিকে চলল কথা বলতে বলতে। মনে মনে সে যথেষ্ট উত্তেজিত। কিছু একটা ব্যাপার আছে, নইলে বাড়ি যাবার জন্য বাসে উঠেও নান্দু আবার নেমে আসবে কেন? শেখর, আর নয়, এবার বাড়ি যাব। আপনাকে কাল পরশুই জানিয়ে দেব। দারিক বিদায় নিয়ে রাস্তা পার হয়ে বাস স্টপের ছাউনির নিচে অন্ধকারে দাঁড়ালো। সন্তর্পণে মুখ ঘুরিয়ে দেখলো
সিগারেটের দোকান ছাড়িয়ে শেখর হনহনিয়ে ফিরে যাচ্ছি। কিছুক্ষণ আগে এখান থেকে ওকে বাসে উঠতে হবে। সে তীক্ষ্ণ নজর রাখলো ওপারে নান্দুকে ফিরে আসতে দেখার জন্য। মিনিট 15 পর দারিক দেখতে পেল নান্দু আসছে। পায়ের ব্যথার সত্ত্বেও হাঁটাটা বেশ দ্রুত। সে ছাউনির একটা থামের আড়ালে সরে গেল। নান্দু এসে দাঁড়া, তারপর ফট করে ওর সামনে আচমকা গিয়ে জিজ্ঞাসা করব, কি ব্যাপার, তুমি এখানে যে, বাড়ি ফিরে যাওনি? এরপর কি জবাব দেয় দেখব। যদি বলে অফিস কলিগের বাড়িতেই আবার গেছিল, তাহলে সে চেপে ধরবে, চলো তো তোমার কলিগের বাড়িটা একবার দেখে আসি। শেখর বাজে কথা বলার ছেলে নয়। ওই বাড়িতে নান্দুর কলিগ ফলিগ কেউ নেই। সুতরাং নান্দু কিছু একটা মিথ্যে বলে এড়িয়ে যেতে চাইবে, আর তখন দু একটা ছ্যাঁকা কথা ওকে শোনাতে হবে। দারিক আবার উত্তেজিত হয়ে উঠল। এ বিয়ে হলে জীবনটা নষ্ট হয়ে যাবে বলার ফলটা এবার ওকে বোঝাবো। কি ধরনের ছ্যাঁকা ছ্যাঁকা সে শোনাবে মনে মনে তারই মহড়া দিতে দিতে দারিক দেখল নান্দু বাস পার হয়ে বাস স্টপে না এসে তাদের বাড়ি যাবার রাস্তার দিকে এগিয়ে এলো। এ কি, আমাদের বাড়িতেই যাচ্ছে নাকি? দারিক বিস্ময় নিয়ে কয়েক পা ছুটে দাঁড়িয়ে পড়ে চেঁচিয়ে ডাকলো, এই নান্দু, নান্দু, এই! ও দারিকদা, তোমার কাছেই যাচ্ছিলাম, খুব দরকার, একটু উপকার তোমাকে করতেই হবে, হবেই। হঠাৎ নান্দু তার দুই মুঠোয় দারিকের কবজি চেপে চেপে ধরল। একটুক্ষণের জন্য তুমি আমার বড়, জাস্ট অভিনয়, একটুক্ষণের জন্য। মাত্র এইটুকু ছাড়া দারিকের মুখ থেকে আর কিছু বেরোলো না। বাদলের সঙ্গে ওর বউয়ের ঝগড়া, বনিবনা হচ্ছে না। বউ ডিভোর্সের মামলা করে ওকে ছেড়ে বাপের বাড়িতে এসে রয়েছে। এখানেই বাপের বাড়ি। ব্যাপার তাহলে অনেক দূর গড়িয়েছে। কিন্তু আমি কেন তোমাকে সাহায্য করব? আমি কেন তোমার বর সাজবো? তোমারই বা এ নিয়ে এত মাথা ব্যথা কেন? বাদল অত্যন্ত অসুখী। তাতে তোমার কি? তাছাড়াও তুমি বা সেটা জানলে কি করে? একটু আগেই তো বলেছিলে বাদলের সঙ্গে বহু বছর দেখা সাক্ষাৎ নেই। মিথ্যে বলেছি। বছর দুই আগে হঠাৎ ও আমার অফিসে আসে, বলল কথা আছে। গঙ্গার ধারে গিয়ে বসলাম। তাহলে আবার শুরু করেছো? দারিকের স্বরে ধিক্কারের আদল রয়েছে, কিন্তু নান্দু সেটা অগ্রাহ্য করে বলল, বাদল অনেক কথাই বলেছিল, টাকার জন্য বিয়ে করে ভুল করেছে, জীবন নষ্ট হয়ে যাচ্ছে, শিক্ষা রুচি কোনো কিছুতেই মিল নেই, আমি যেন তাকে ক্ষমা করি। তুমিও বলে গিয়ে পুরনো প্রেমে আবার ঝালাতে শুরু করে দিলে, পারো বটে। আহত করার জন্যই দারিক খোঁচা দিল, কিন্তু নান্দুকে তা বিদ্ধ করল না। বাদল চাইছে বউকে ছাড়তে, আমাকে বিয়ে করলে সে নাকি সুখে শান্তিতে আবার ফিরে পাবে। ওর বউয়ের কাছে শুনলাম এজন্য মানসিক শারীরিক নির্যাতন সে শুরু করেছিল, মারধরের চিহ্নও দেখালো। আমার সে কবেকার 2-4টে চিঠি, একসঙ্গে তোলা ফটো, বাদল ওকে সব দেখিয়েছে, বলেছে এখনো আমি তাকে ভালোবাসি। মোট কথা এমন একটা মানসিক অবস্থায় সে বউকে নিয়ে গেছে যে তিনি আর স্বামীর সঙ্গে সম্পর্ক রাখতে চান না। তার চোখে এখন আমি ঘর ভাঙানি, বজ্জাত মাগি। এই বলেই আজ প্রথমবার তাড়িয়ে দিয়েছিল, তারপর তোমার সঙ্গে দেখা হলো। ডিভোর্স হলে তো তোমারই লাভ। আমি লাভ চাই না। দাঁতে দাঁত চেপে হিস হিস শব্দে কথাগুলি নান্দু বলল। ওর দেহভঙ্গিটাও বদলে গেল। ঝাঁপির মধ্যে বিড়ে পাকিয়ে থাকা বিষধরী যেন হঠাৎ ফনা তুলেছে।
বাদলকে সুখী হবার পথ আমি কখনো করে দেব না। সেই বউ নিয়ে আজীবন ওকে থাকতে হবে। নান্দুর চোখ ঝলসে উঠল রাস্তার আলোয়। সাপের ছেঁড়া জিভের মতো কথাগুলি লক লক করে মুখ থেকে বেরিয়ে এলো। দারিকের মেরুদণ্ড শিরশির করছে। তুমি কি শোধ নিতে চাও? কেন চাইবো না? যে লজ্জা, যে অপমান আমি পেয়েছি তিল তিল করে। আবেগে নয়, নান্দুর কণ্ঠ রোধ হয়ে এলো হিংস্র রাগে। নান্দু, আর দাঁড়িয়ে কথা নয়, হাঁটো। দারিকের মাথার মধ্যে একটা ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। লজ্জার অপমান সেও কি আস্বাদন করেনি? এই মেয়েটি তাকে একদিন বলেছিল জীবন নষ্ট হয়ে যাবে, বলেছিল বিয়েটা হলো না, তাতে দুজনেই বেঁচে গেছি। আর এখন যদি বলি শোধ আমিও নিতে চাই, কেন চাইব না? ঘূর্ণিতে বিধ্বস্ত বোধ ও যুক্তিগুলোকে কুড়িয়ে জড়ো করে আবার সাজিয়ে তুলতে তুলতে দারিক বলল, আমায় কি করতে হবে? বাদলের বউকে বলেছি আমার সম্পর্কে যা শুনেছেন সব মিথ্যে। একসময় বাদলকে চিনতাম, অল্প বয়সে যা হয়ে থাকে তাই হয়েছিল, কিন্তু সামান্য কিছুদিনের জন্য। তারপর পাশের পাড়ার একজনের সঙ্গে আমার বিয়ে হয়ে যায়। বাদল সেই আগে আমার সম্পর্কে নানান খারাপ কথা রটিয়ে বেরিয়েছি, এখনো সুযোগ পেলেও রটায়। এমনকি আমার স্বামীকেও আমার নামে আজে বাজে কথা বলেছে। আসলে বাদলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, পুরোটাই আপনাকেও ভুল বুঝিয়েছে। ওসব কখন ওকে বললে? কলিগের ছেলের জন্মদিনের নেমন্তন্ন নেই? দারিক ব্যঙ্গ করার চেষ্টা করল। বাসটা থেকে নেমে পড়ে পরের স্টপে আবার বাদলের বউয়ের কাছে যাই, গিয়ে বলি যদি বিশ্বাস না হয় তাহলে আমার স্বামীকে আনতে পারি, আপনি নিজেই তাকে জিজ্ঞাসা করে যাচাই করে নিতে পারেন। বাদল আমার নামে তাকে কি সব বলেছে। দারিকদা, প্লিজ তুমি চলো একবার। হ্যাঁ, নিশ্চয়ই যাব। দারিকের স্বর নান্দুর কানে কর্কশ ঠেকল, কিন্তু সেটাকে সে বদ্ধপরিকর পুরুষের দৃঢ়তা হিসাবে ধরে নিল। আমাকে বলল, বিয়ে হয়েছে তো শাঁখা সিঁদুর কই? আমি বললুম, মানত করেছি। ছোট ছেলের জন্ডিস হয়ে যখন এখন তখন অবস্থা, কালীঘাটে মানত করি 3 বছর শাঁখা সিঁদুর পরব না। নান্দু 5 বছরের জন্য মানত করেছে? যাকে আর কি কি বলেছে সেটা স্বামী হিসাবে জেনে রাখা দরকার। আর নান্দু হাঁটতে হাঁটতে মুখ ফিরিয়ে দারিকের মুখের দিকে তাকালো। চকচক করে উঠল ওর চোখের সাদা অংশ। সেই সাপের চাহনি তার চোখে, তবে মরা সাপ। আর যা যা তুমি বলবে, তোমারই তো সংসার। নান্দু মাথায় আঁচল তুলে দিল। আধ ঘন্টা পর তখন আবার টিপটিপ বৃষ্টি পড়ছে। ওরা দুজন আবার বাস স্টপে এসে দাঁড়ালো। মনে হয় না ভদ্রমহিলার ডিভোর্স ক্লেম করবেন। নান্দু কোনো জবাব দিল না। রাত অনেক হয়ে গেছে, একা একা যেতে অসুবিধা হবে না তো? দারিক জিজ্ঞাসা করল। না, যেতে পারবো। পরে নিশ্চয় খোঁজও নেবেন আর জেনেও যাবেন। নিজের নাম না বলে অন্য চাহক একটা নাম বলতে পারতে। নান্দু মৃদু কণ্ঠে দারিকের কানে পৌঁছতে অনেক সময় নিল। রাতে আমার এসব ফুল খাওয়ার কথা জানলে কি করে? দেখলাম তোমার বউ ভিজিয়ে রাখলো। সিগারেটের প্যাকেটটা এবার দাও। তখন হাত থেকে যেভাবে কেড়ে নিলে তাতেও উনি নির্ঘাত ধরে নিয়েছেন। বউয়ের কথায় আমি উঠি আর বসি। এত বেশি সিগারেট খাওয়া ভালো নয়।
নান্দু তার ব্যাগ থেকে প্যাকেটটা বের করে দিল। দাড়ি সেটা হাতে নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। রাতে বাস কম যায়, তাই আসতেও দেরি হয়। সরে এসো, ছাঁট লাগছে। দাড়ি সরে এসে নান্দুর গা ঘেঁষে দাঁড়ালো। জমে যাওয়া জলের মধ্যে থেকে ইটের মাথা জেগে আছে। সেদিকে তাকিয়ে থেকে সে বলল, পা ফেলতে গিয়ে মানুষের ভুল হয়, পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াও। তোমার বাড়িতে যাওয়াটা আমার ঠিক হয়নি। বউ, বাবা মা, বোনেরা মিলে অমন সাজানো সংসার, অমন দুটি সুন্দর ছেলে। নান্দুর স্বর রুদ্ধ হয়ে গেল। একটা বাস আসছে। দারিক রাস্তায় নেমে হাত তুলে রইল। অঝরে বৃষ্টি পড়ছে। নান্দু মাথায় আঁচল তুলে রাস্তায় নামলো। বাস থামলো। নান্দু এগিয়ে গিয়ে হাতল ধরে পাদানিতে ডান পা রেখে ওঠার সময় অস্ফুটে আহ বলে কাতরে উঠল। বাড়ি ফেরার সময় দারিক সিগারেটের প্যাকেটটা এহাত ওহাত করছিল। বৃষ্টিতে ভিজে যাচ্ছে প্যাকেট, কিন্তু তাতে তার মাথা ব্যথা নেই। হঠাৎ হাত ফসকে সেটা জলে পড়ে গেল, কিন্তু সেটা তোলার জন্য সে আর দাঁড়ালো না। বন্ধুরা, আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার।